বাংলাদেশের শান্তি স্থিতিশীলতায় চীনের জোরালো ভূমিকা চান প্রধান উপদেষ্টা। শি জিনপিং এর সঙ্গে ফলপ্রসূ বৈঠক, চুক্তি সমঝোতা স্মারক সই। নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকার ধোঁয়াশা তৈরি করছে, অভিযোগ রিজভির। ভোটের সুনির্দিষ্ট মাস তারিখ ঘোষণার দাবি। কেরানীগঞ্জে তৈরি হচ্ছে ভেজাল শিশু খাদ্য, বিষাক্ত রং, কেমিক্যাল মিশিয়ে আমের জুস, কিডনি বিকল সহ জটিল রোগের ঝুঁকি। এবং ঈদ যাত্রার শেষ সময়ে মহাসড়কে চাপ, যানজট না থাকায় স্বস্তি, নির্ধারিত সময়ে ছাড়ছে ট্রেন। লঞ্চ ঘাটে নেই চিরচেনা হাটডাক। যমুনা সেতুর এপারে ওপারে এবারকার আমি যে আসছি আমি কোনো যানজট পাইনি, আলহামদুলিল্লাহ। এবারকার ঈদ যাত্রাটা খুব ভালো ছিল, পরিস্থিতি ভালো আছে আর ভোগান্তি তেমন একটা হচ্ছে না। আমন্ত্রণ সংবাদ রাতে, দেখছিলেন সংবাদ শিরোনাম, সঙ্গে আছি আমি শারমিন নাজি। এবারে বিস্তারিত। শান্তি, সমৃদ্ধি এবং স্থিতিশীলতা প্রতিষ্ঠায় চীনকে আরও বৃহত্তর ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শুক্রবার বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনায় প্রধান উপদেষ্টা এই আহ্বান জানান। এ সময় চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক সফল হয়েছে বলে জানান প্রেস সচিব শফিকুল আলম। এছাড়া তিস্তা নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছেন চীনের পানি সম্পদ মন্ত্রী লি গো ইয়ং ও। নাফিয়া ফারজানার রিপোর্ট। শুক্রবার সকালে বেইজিংয়ের গ্রেট হল অব দি পিপলে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে দ্বিপক্ষীয় আলোচনায় বসেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৈঠকে দুদেশের মধ্যে দ্বিপক্ষীয় স্বার্থ সম্পর্কিত বিষয় নিয়ে আলোচনা হয়। এ সময় বাংলাদেশ ও চীনের শান্তি, সমৃদ্ধি এবং স্থিতিশীলতা প্রতিষ্ঠায় চীনকে আরও বৃহত্তর ভূমিকা রাখার আহ্বান জানান ডক্টর ইউনূস। বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গাদের মিয়ানমারে প্রত্যাবাসনে চীনের জোরালো ভূমিকার আশা করেন ডক্টর ইউনূস। বৈঠকে বাংলাদেশে বিনিয়োগ ও চীনা উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোকে বাংলাদেশে স্থানান্তরে চীন উৎসাহ দেবে বলে উল্লেখ করেন চীনা প্রেসিডেন্ট। একই দিন বেইজিংয়ে দি প্রেসিডেন্সিয়াল হোটেলে চীনের বাণিজ্য সংস্থার ভাইস চেয়ারম্যান সহ ব্যবসায়ী নেতাদের সঙ্গে বিনিয়োগ সংলাপ করেন প্রধান উপদেষ্টা। চীনের ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান ডক্টর ইউনূস। এছাড়াও তিস্তা নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছেন চীনের পানি সম্পদ মন্ত্রী। এ সময় বাংলাদেশের নদী ও পানি ব্যবস্থা পরিচালনার জন্য চীনের কাছ থেকে 50 বছরের মাস্টার প্ল্যান চেয়েছেন প্রধান উপদেষ্টা। চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠকের বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন প্রেস সচিব শফিকুল আলম। বলেন, বৈঠক অত্যন্ত ফলপ্রসূ ও গঠনমূলক হয়েছে। পুরো মিটিংটার মধ্যে যে হৃদ্যতা ছিল সেটা সবাইকেই ইট টাচড এভরিওয়ান। প্রত্যেকটা বিষয়েই চাইনিজ প্রেসিডেন্ট পজিটিভ কনসিডারেশনের কথা বলেছেন। উনি বলেছেন যে প্রফেসর ইউনূসকে এবং তার গভর্নমেন্টকে তারা ফুল সাপোর্ট দিচ্ছেন। 4 দিনের চীন সফর শেষে শনিবার দেশে ফিরবেন প্রধান উপদেষ্টা। নাফিয়া ফারজানা, নিউজ ডেস্ক, দেশ টিভি। অর্থনৈতিক, কারিগরি, বিদ্যুৎ, সংস্কৃতি ও বিনিয়োগ সহযোগিতা বাড়াতে 9টি চুক্তি ও সমঝোতা স্মারক সই করেছে বাংলাদেশ ও চীন। প্রধান উপদেষ্টার 4 দিনের চীন সফরের আজ তৃতীয় দিন শুক্রবার দুদেশের মধ্যে এই দ্বিপাক্ষিক চুক্তি ও স্মারকগুলো স্বাক্ষরিত হয়। এছাড়াও চীনের কাছ থেকে $2.1 বিলিয়ন বিনিয়োগ, ঋণ ও অনুদানের প্রতিশ্রুতি পেয়েছে বাংলাদেশ। রায়হান কবির শুভ্রের রিপোর্টে বিস্তারিত। অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথম দ্বিপক্ষীয় সফরে 4 দিনের জন্য চীনে যান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তার 4 দিনের চীন সফরের তৃতীয় দিনে স্থানীয় সময় শুক্রবার বাংলাদেশ ও চীনের মধ্যে অর্থনৈতিক ও প্রযুক্তিগত সহযোগিতার বিষয়ে একটি চুক্তি এবং 8টি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়। সমঝোতা স্মারকগুলোর মধ্যে রয়েছে 2 দেশের কালজয়ী সাহিত্য ও শিল্পকর্মের অনুবাদ ও সৃজন, সাংস্কৃতিক ঐতিহ্য ও খবর আদান প্রদান, গণমাধ্যম, ক্রীড়া এবং স্বাস্থ্য খাতে বিনিময় সহযোগিতা।
এর পাশাপাশি প্রধান উপদেষ্টার দ্বিপাক্ষিক চীন সফরে দুই দেশের মধ্যে বিনিয়োগ আলোচনা শুরু করা, দেশে চীনের বিশেষায়িত অর্থনৈতিক অঞ্চল চালু, মংলা বন্দরের আধুনিকরণ ও সম্প্রসারণ, একটি রোবট ফিজিওথেরাপি ও পুনর্বাসন কেন্দ্র নির্মাণ এবং একটি কার্ডিয়াক সার্জারি গাড়ি অনুদান বিষয়ে চুক্তির আনুষ্ঠানিক ঘোষণা হয়। এর আগে শুক্রবার সকালে বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন প্রধান উপদেষ্টা। এই বৈঠকে নিজ দেশের পক্ষে নেতৃত্ব দেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। এদিকে অধ্যাপক ইউনুস বেইজিংয়ে চীনা ব্যবসায়ী নেতাদের সঙ্গে একটি বিনিয়োগ সংলাপে অংশ নেন বলে জানিয়েছে তার প্রেস উইং। রায়হান কবির শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি। অন্তর্বর্তী সরকার নির্বাচন নিয়ে ধোঁয়াশা তৈরি করছে, যা বিগত সরকারের কথার সঙ্গে মিল পাওয়া যায় বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আর অন্তর্বর্তী সরকার নির্বাচন নিয়ে পেন্ডুলামের মতো বক্তব্য না দিয়ে নির্বাচনের স্পষ্ট তারিখ ঘোষণার আহ্বান জানান রুহুল কবির রিজভী। বিস্তারিত নিয়াজ মোর্শেদের প্রতিবেদনে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শুক্রবার সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে রিকশা, ভ্যান ও অটো চালকদের পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত হয়ে আদালত ঘোষিত ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ইশরাক হোসেন বলেন, শেখ হাসিনা আর তখনকার মেয়র তাপসের প্রভাবের কারণেই রায় পেতে এত দেরি হলো। 180 দিনের মধ্যে এই মামলাটি নিষ্পত্তি হওয়ার আইনি বিধান থাকলেও এখানে বিগত ফ্যাসিবাদী হাসিনা সরকারের আমলে এটিকে বাধাগ্রস্ত করা হয়। একই অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, অন্তর্বর্তী সরকার নির্বাচন নিয়ে ধোঁয়াশা তৈরি করছে, যা শেখ হাসিনার কথার সঙ্গে মিল পাওয়া যায়। নির্বাচন নিয়ে বিভিন্ন ধোঁয়াশা তৈরি করা হচ্ছে, ডিসেম্বর না জুন না মার্চ, এক এক সময় এক একটা কথা বলা, এইটা তো আমাদের শেখ হাসিনার কিছু কথাবার্তার সাথে এটার মিল পাওয়া যায়। আর যখন আন্দোলনকারী দলগুলো নির্বাচনের জন্য বলছে, তখন অন্তর্বর্তীকালীন সরকার ডিসেম্বর ও জুনের কথা বলে পেন্ডুলামের মতো বক্তব্য দিচ্ছে বলে মন্তব্য করেন রুহুল কবির রিজভী। বারবার কখনো আমরা ডিসেম্বর শুনে আবার কখনো শুনছি যে মার্চ, আবার এসে চলে যাচ্ছে জুন, এই ধরনের যে একটা পেন্ডুলামের মতো বক্তব্য দুলছে। এ সময় নির্বাচনের স্পষ্ট তারিখ ঘোষণারও দাবি জানান অন্তর্বর্তী সরকারের প্রতি। জাতিকে একটি সুনির্দিষ্ট তারিখ দিয়ে আশ্বস্ত করা। নিয়াজ মোর্শেদ, দেশ টিভি, ঢাকা। বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের অবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছেন দলের আমির ডাক্তার শফিকুর রহমান। শুক্রবার এক বিবৃতিতে তিনি এই দাবি জানান। বলেন, অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণের 8 মাসেও এটিএম আজহার মুক্তি না পাওয়ায় দেশবাসী হতবাক ও বিস্মিত। এটিএম আজহারুল ইসলাম তৎকালীন ফ্যাসিস্ট সরকারের মিথ্যা ও সাজানো মামলায় কারাগারে আটক আছেন। ফ্যাসিস্ট সরকারের পতনের পর ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলের অনেক নেতাকর্মী মুক্তি পেয়েছেন, কিন্তু এখনো তাকে মুক্তি দেওয়া হয়নি। ম্যাঙ্গো জুস খাচ্ছেন? ভাবছেন আম খেলেন? রাজধানীর পাশে কেরানীগঞ্জের কারখানায় রং, ফ্লেভার আর কেমিক্যালে বানাচ্ছে আমের জুস। আর লিচির জুস মনে করে যা খান, সেটিও বিষাক্ত কেমিক্যাল আর ফ্লেভারে তৈরি। বিশেষজ্ঞরা বলছেন, কেমিক্যাল মেশানো প্রতারণায় তৈরি এসব খাদ্যে কিডনি সহ নানান জটিল রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা রয়েছে। দেলোয়ার হোসেনের ছবিতে দেখুন ফখরুল ইসলামের অনুসন্ধানী রিপোর্ট। আমের এই মোড়ক দেখলে যে কেউ মনে করবেন বাগানের আম। তৃষ্ণার্তরা যা দেখে খাওয়ার লোভ সামলাতে পারবেন না। আর এইসব রং চকচকে আমের জুসই দোকান থেকে কিনে খান ছোট্ট সোনামণি থেকে বড় সকলেই। অসাধু কোম্পানিটি এই ম্যাঙ্গো জুসের নাম আদর করে রেখেছে আমও। দেখুন আপনার প্রিয় এই আমের জুস তৈরির নিদারুণ পরিবেশ। কারখানাটিতে আমের ছিটে ফোঁটাও নেই, তবুও কিভাবে তৈরি হচ্ছে আমো জুস। আর এই জুসের গায়ে আমের ছবি দিয়ে বাজারজাত করছে কোম্পানিটি। এই জুস তৈরির রসদ, রং, কেমিক্যাল, আমের কৃত্রিম ফ্লেভার আর পানি, এতেই হয়ে গেল তথাকথিত আমের জুস আমো। কেমিক্যাল জুসের একই রসদ রং পরিবর্তন করে ভরা হচ্ছে নানা মোড়কে। এই ম্যাঙ্গো জুস ও ড্রিঙ্কসের গায়ে প্রতারণার লেভেল লাগাতে ব্যস্ত কর্মীরা। চকচকে এই লেভেল দেখেই প্রতারিত হন আমাদের ভোক্তারা। এটা আর কি আমরা আম তৈরি করি, এগুলো আর কি ভালো চলে, বাচ্চারা ভালো খায়। উপরে এটা তো প্লাস্টিকের ভিতরে আর কি যেটা আছে ওটা আর কি
জুসের মতো তৈরি করা হয় এটা আর কি, এটা আর কি কেমিক্যাল দিয়ে আর কি আম বানানো হয়। এটা কি বাচ্চারা আম মনে করে খায়, এটা কি কেমিক্যাল দিয়ে তৈরি করা হয় আর কি। আসলে আম না, কিন্তু এটার যেটা দিয়ে তৈরি হয় কেমিক্যালেরই আর কি। কারখানার বিভিন্ন রুমে পাওয়া গেল লক্ষাধিক বোতলজাত ম্যাঙ্গো জুস, যা ছড়িয়ে দেওয়া হবে রাজধানী সহ সারা দেশে। কোম্পানিটি প্রতারণার আশ্রয়ে জুসের গায়ে বিএসটি এর লোগো ব্যবহার করছে, কিন্তু তাদের পণ্যের নেই কোনো বিএসটি অনুমোদন। আমের ছিটে ফোটাও নেই, তবুও বাহারি মোড়কে আমের জুস বলে এই বিষাক্ত খাদ্যপণ্যটি বাজারজাত করে আসছে কোম্পানিটি। বিষাক্ত রং, কেমিক্যালে তৈরি এই খাদ্যপণ্যই আপনি আস্থা ভরে খাওয়াচ্ছেন আপনার শিশুকে। বিষাক্ত এই খাদ্যপণ্য সহ্য করতে পারবেন তো আমাদের শিশুরা? প্রতারণায় শুধু ম্যাঙ্গো জুসই নয়, বানাচ্ছেন মুখরোচক কৃত্রিম লিচু ড্রিঙ্কস। কারখানাটির মেঝেতে হাজার হাজার পিস কেমিক্যালে তৈরি জুসই ছড়িয়ে ছিটিয়ে রাখা হয়েছে, যা পায়ে মারিয়ে প্যাকেটজাত করছে কর্মীরা। ললি বানাইতেছি, আইস ললি বানাইতেছি। আইস ললি তো বানাইতেছে সবাই, ঠিক আছে। এখন বাচ্চারা যদি খাইতে খাইলো, না খেলতো না, এটা আমার ইয়ে নেই। আমু ফুড কারখানাটিতে কোনো রকম বিএসটিআই টেস্ট কিংবা পণ্যের অনুমোদন ছাড়াই বানাচ্ছে কৃত্রিম জুস। গোপনে কারখানা গড়ে দীর্ঘদিন ধরে এইসব বিষাক্ত খাদ্যপণ্য বানাচ্ছে কারখানাটি। কারখানাটিতে পণ্য তৈরির কোনো ল্যাব টেস্ট বা যাচাই বাছাইয়ের তোয়াক্কা নেই। এইসব অসাধু কোম্পানির লাইসেন্স প্রদান, নবায়ন ও তদারকি প্রক্রিয়া আরও কঠোর করার আহ্বান বিশেষজ্ঞদের। ফখরুল ইসলাম, দেশ টিভি, ঢাকা। ঈদকে সামনে রেখে শেষ মুহূর্তে বাড়ি ফিরতে ব্যস্ত নগরবাসী। শুক্রবার সকাল থেকে সময় মতো ছেড়ে যাচ্ছে ট্রেন। বাস টার্মিনাল ও লঞ্চ ঘাটে ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড় দেখা গেছে। লম্বা ছুটি ও যাত্রাপথে ভোগান্তি না থাকায় এবারের ঈদ যাত্রায় স্বস্তি প্রকাশ করছেন যাত্রীরা। নগরের সব কর্ম ব্যস্ততা শেষে নিরাপদে পরিবারের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে চান তারা। ঈদ যাত্রার খবর জানাচ্ছেন আলিমুজ্জামান সাফওয়ান। দরজায় কড়া নাড়ছে পবিত্র ঈদ উল ফিতর, তাই শেষ মুহূর্তে রাজধানী ছাড়তে কমলাপুর রেল স্টেশনে ব্যস্ত নগরবাসী। এবারের ঈদ যাত্রায় সময় মতো প্ল্যাটফর্ম ছেড়ে যায় প্রায় প্রতিটি ট্রেন। স্বাচ্ছন্দ্যে ভ্রমণ করতে পারায় স্বস্তি ফিরেছে ঘরমুখো মানুষের চোখে মুখে। ট্রেনে ওরকম একটা ভিড় নাই, আগের থেকে অনেকটা স্বাভাবিক। এবার শৃঙ্খলা অনেক সুন্দর, মানে কোনো তাড়াহুড়া নাই, একদম রিল্যাক্স যাওয়া যেতে না, খুবই সুন্দর হয়েছে, নিরাপদ আছে, কোনো ঝামেলা নাই, অনেক সুন্দর। বিনা টিকিটে প্ল্যাটফর্মে প্রবেশে আজও কঠোর অবস্থানে রেল কর্তৃপক্ষ। বলছেন যাত্রীদের ব্যাপক চাপ থাকা সত্ত্বেও সময় মতো ছাড়ছে ট্রেন। তবে প্রতিবারের মতো এবার আর ট্রেনের ছাদে যাত্রী উঠতে দেওয়া হচ্ছে না। উঠে পড়লেও নামিয়ে দেয় রেল কর্তৃপক্ষ। এতে কিছুটা বিলম্ব হচ্ছে ট্রেন ছাড়তে। আমরা মহুয়া এক্সপ্রেস, তিস্তা এক্সপ্রেস এগুলা ছাদে লোক উঠে যাওয়ার পরে আমরা পুলিশ এবং আরএমবি দিয়া ছাদ থেকে লোক নামে ট্রেনটা ছাড়ার ব্যবস্থা করে। এদিকে সকাল থেকে ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড় সদরঘাট লঞ্চ টার্মিনালে। কিছুক্ষণ পরপর লঞ্চ ছেড়ে যাচ্ছে দক্ষিণাঞ্চলের বিভিন্ন গন্তব্যে। তবে এবারের ঈদ যাত্রায় নেই অতিরিক্ত ভাড়া আদায় ও ভোগান্তির অভিযোগ, সেই সঙ্গে নেই কুলিদের হয়রানিও। লঞ্চ যাত্রায় এবারে এমন পরিবর্তনে সন্তুষ্ট যাত্রীরা। আগে তো অনেক ভালো, বুঝছেন, লঞ্চে যাইতো অনেক মজা, কষ্ট নাই। আগে যাইতে টার্মিনালও খারাই যাতাম না, ঠেলা ঠেলি বাড়াবাড়ি ডকুন যাইতো না। ও আল্লাহর রহমত খুব ভালোভাবে আমরা এখানে। ওদিক দিয়ে তো জামজাম ঢাকায় মনে করেন বাসে যাইতে অনেকটা সময় লাগে, এই কারণে তো অনেক ভালো ফিল হচ্ছে। ঈদে সবাই একসাথে আনন্দ করব, সবাই মজা করব। এদিকে সড়ক পথেও নেই ভোগান্তি। টিকিট কেটে যানজটের দুশ্চিন্তা ছাড়াই বাসে রাজধানী ছাড়ছেন নগরবাসী। আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি, ঢাকা। দর্শক, ঈদ যাত্রার খবরাখবর জানাতে এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী তারেক মাহমুদ সুজন। তারেক, ঈদ যাত্রার কি খবর আছে আপনার কাছে, বা ট্রেন যাত্রার শিডিউল বিপর্যয় হয়েছে কিনা বিস্তারিত জানাবেন। কমলাপুর রেল স্টেশন শিডিউল বিপর্যয়ে বড় ধরনের ঘটনা না ঘটলেও আমরা দিনে যেমনটা দেখেছি খুব স্বস্তিতে ট্রেনে আসলে যাত্রীরা যাতায়াত করছেন, কিন্তু এই পর্যায়ে আমরা দেখছি ট্রেনগুলোতে প্রচন্ড ভিড় লক্ষ্য করছি। কিছুক্ষণ আগে আমরা যেমনটা দেখেছি যে কুড়িগ্রাম এক্সপ্রেস একটি ট্রেনে কিন্তু ছাদেও অনেক মানুষ উঠেছে এবং ভিতরেও আসলে যারা টিকিট কেটে এসেছেন তারাও আসলে ভিতরে তাদের যে সিটে যেতে পারেনি। তো আমরা যাত্রীদের সঙ্গে কথা বলেছি, তারা যেমনটা বলেছেন তারা ভিতরে ঢোকার চেষ্টা করেছেন কিন্তু তারা সেখানে যেতে পারেনি। এই মুহূর্তে যদি আমরা কয়েকজন যাত্রীর সঙ্গে কথা বলি, এবারের ঈদ যাত্রার ট্রেনে আপনারা কেমন দেখছেন, সার্বিক ব্যবস্থাপনা কেমন মনে হচ্ছে? হ্যাঁ, ভালোই মনে হচ্ছে, তো সবকিছু ঠিক আছে।
যেমনটা বলছেন, আমরা এর আগেও কয়েকজন যাত্রীর সঙ্গে কথা বলছি, তারা এই ঈদ যাত্রার যে ব্যবস্থাপনা এটাতে সন্তুষ্টি জানিয়েছেন। তবে আমরা সারাদিন যেমন লক্ষ্য করেছি খুবই ঢিলেঢালা ভাবে আসলে মানুষ আনন্দ উচ্ছ্বাস নিয়ে বাড়ি ফিরছেন। তবে এই মুহূর্তে আমরা দেখছি কয়েকটা ট্রেনে কিন্তু প্রচন্ড ভিড়, এবং লক্ষ্য করছি যে ট্রেনের ছাদের মধ্যে বসেও কিন্তু মানুষ যাচ্ছে, এবং ছাদের যারা বসেছেন তাদেরকে নামানোর জন্য কর্তৃপক্ষ অনেকবার চেষ্টা করেছেন কিন্তু তাদেরকে নামাতে পারেনি। এই মুহূর্তে আমরা দেখছি কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটি কিন্তু ঢাকা ছেড়ে যাচ্ছেন, এবং সেটার ছাদে কিন্তু প্রচন্ড মানুষ, তারা আমাদেরকে টিকিট দেখিয়েছেন যে টিকিট কেটেও তারা আসলে তাদের সেই বগির ভিতরে অথবা তাদের সেই কাঙ্ক্ষিত আসনে তারা বসতে পারেননি। আমরা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি, তারা তাদেরকে নিবৃত্ত করার এবং সেখান থেকে নামানোর চেষ্টা করেছেন, কিন্তু আসলে তারা ব্যর্থ হয়েছে, এবং ট্রেনের ছাদে করেই কিন্তু কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটি এই মুহূর্তে ছেড়ে গেছেন। তো এই মুহূর্তে সদরঘাটে রয়েছেন আমাদের সহকর্মী তাইফুর রহমান। সদরঘাটের সর্বশেষ পরিস্থিতি জানাবেন তাইফুর। তারেক, আপনাকে ধন্যবাদ। এতক্ষণ শুনছিলেন আসলে কমলাপুরের পরিস্থিতি। এই মুহূর্তে আমরা রয়েছি রাজধানীর সদরঘাটে, যেখান থেকে আসলে দক্ষিণ অঞ্চলের মানুষ তারা কিন্তু ঈদ আনন্দ পরিবারের সাথে ভাগাভাগি করতে লঞ্চ যোগে তারা তাদের বাড়িতে যাচ্ছেন। আমরা সকাল থেকে যেটি দেখেছি আসলে যে আজকে যেহেতু বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানগুলো বন্ধ হয়ে গেছে, ব্যাপক যাত্রী চাপ করেছি। দুপুরের পর থেকে কিন্তু আসলে যাত্রীদের যে উপচে পড়া ভিড় সে কিন্তু আজকে আমরা ঠিকই লক্ষ্য করেছি। তবে এরই মধ্যে কোনো ধরনের কোনো অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি, এবং যাত্রীদের যে সাধারণ যে হয়রানির শিকার হয় সাধারণত আমরা বিগত বছরগুলোতে যেগুলো দেখেছি সেই হয়রানির কিন্তু কোনো তথ্য পাইনি। তবে এখন পর্যন্ত যদি একটু আমি দেখাই যে আমার পিছনের যে চিত্র, এখন পর্যন্ত কিন্তু আসলে দক্ষিণ অঞ্চলের অসংখ্য মানুষ তারা কিন্তু নারীটারে বাড়ি যাওয়ার জন্য কিন্তু তারা সদরঘাটে কিন্তু এসছেন, এবং সেখান থেকে বিভিন্ন রুটে অর্থাৎ বরিশাল এবং খুলনা বিভাগের বেশ কয়েকটি রুটে এখান থেকে আজকে 80টির মতো লঞ্চ ছেড়ে যাচ্ছে। পর্যায়ক্রমে একটার পর একটা ছেড়ে যাচ্ছে, যেই লঞ্চগুলোই কিন্তু আসলে ভরে যাচ্ছে সেটি কিন্তু ছেড়ে দেওয়া হচ্ছে। আজকে কোনো ধরনের শিডিউল মেনটেন করা হচ্ছে না, অর্থাৎ যে নির্ধারিত সময় তার আগেই যদি যাত্রী পরিপূর্ণ হয়ে যায় তখন কিন্তু ছেড়ে যাচ্ছে। আমরা দেখেছি যে পুরো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও আসলে যাত্রী সেবা নিশ্চিত করার জন্য কিন্তু তারা তৎপরতা পালন করছে, যে কারণে যাত্রীদের কোনো ধরনের অভিযোগ ছাড়াই কিন্তু অনেকটা শান্তিপূর্ণভাবেই সদরঘাট থেকে নারীর টানে পরিবারের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করার জন্য কিন্তু তারা যাচ্ছেন। তো এই ছিল সদরঘাট থেকে আমার কাছে সর্বশেষ। তুহিন, আপনাকে ধন্যবাদ। সেই সঙ্গে তারেক, আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, আমাদেরকে ঈদ যাত্রার খবরাখবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। দর্শক, এবার মহাসড়কের পরিস্থিতি জানাতে সিরাজগঞ্জ থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী শুভ কুমার ঘোষ এবং নরসিংদী থেকে আকরাম হোসেন। প্রথমে যাচ্ছি শুভর কাছে। মহাসড়কের সিরাজগঞ্জ অংশে যানজট রয়েছে কিনা শুভ, আমাদেরকে বিস্তারিত জানাবেন। ন্যান্সি, সিরাজগঞ্জের মহাসড়কে কিন্তু যানজট বা ধীরগতি কোনোটাই নেই। এবার কিন্তু স্বতঃস্ফূর্তভাবে এবং ভোগান্তিমুক্তভাবে ঈদে বাড়ি ফিরছেন ঘরমুখ মানুষ। আমরা আছি এই মুহূর্তে সিরাজগঞ্জের উত্তরবঙ্গের প্রবেশদ্বার যেটা হাটিকুমরুল গোলচত্বর এলাকায়। আপনি এখানে দেখতে পাচ্ছেন যে হয়তো গাড়ির চাপ বাড়ছে, সময়ের সঙ্গে সঙ্গে মহাসড়কে যানবাহনের চাপগুলো বাড়ছে, কিন্তু কোনো প্রকার যানজট বা ধীরগতি কোনোটাই কিন্তু নেই। মানুষ কিন্তু স্বতঃস্ফূর্তভাবে বাড়িতে ফিরছেন। যারা আসছেন, আমরা কথা বলছি ঘরমুখ মানুষের সঙ্গে, তারা কিন্তু জানিয়েছে যে এবারের যে সুন্দর ঈদ যাত্রাটা, এত সুন্দর ঈদ যাত্রা কিন্তু এর আগে কখনো এই সিরাজগঞ্জে মহাসড়কে হয়নি। তারা বলছেন যে কিছু জায়গায় হয়তো যাত্রী ভাড়াটা একটু বেশি নেওয়া হচ্ছে গণপরিবহন থেকে, কিন্তু এবারে একদম ভোগান্তি মুক্ত একদম ঈদ যাত্রাটা হচ্ছে। আমরা একটু সার্বিক বিষয় নিয়ে কথা বলবো হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশের একজন সার্জেন্টের সঙ্গে। সার্জেন্ট ফয়সাল, আপনি আমাদেরকে জানাবেন যে এবারে উত্তরে ঈদ যাত্রাটা কেমন হচ্ছে আসলে? আসসালামু আলাইকুম, ধন্যবাদ আপনাকে। ঈদ যত এগিয়ে আসতেছে আমাদের গাড়ির চাপ বাড়তেছে, কিন্তু আমাদের মহাসড়কে হাইওয়ে পুলিশ তৎপর আছে, যার কারণে ঈদ যাত্রা এবার অনেকটাই স্মুথ ভাবে চলতেছে। তাদের নিরাপদে বাড়ি ফেরার জন্য আমাদের হাইওয়ে পুলিশ বিভিন্ন ধরনের উদ্যোগ হাতে নিয়েছে। অলরেডি যাত্রীগণ তাদের আমাদের এই উদ্যোগের সুফল তারা ভোগ করতেছেন। আমাদের পুলিশ সুপার মহোদয় মোহাম্মদ শহীদুল্লাহ স্যার এবং সার্কেল মহোদয়
আলী আহমেদ হাশমি স্যার এবং আমাদের অফিসার ইনচার্জ মহোদয় সর্বক্ষণিক উপস্থিতি থেকে আমাদের দিক নির্দেশনা প্রদান করতেছে, যার কারণে আমরা আমাদের দায়িত্ব সঠিকভাবে পালন করতে সক্ষম হচ্ছি এবং আমরা আশা করতেছি ঈদযাত্রা এবার অনেকটাই সুখকর হবে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ ফয়সাল আপনাকে। উনি যেমনটা কিন্তু বলছিলেন যে এবারে ঈদযাত্রাটা সুন্দর হচ্ছে এবং তারা সার্বিকভাবে পর্যবেক্ষণ করছেন এবং রাতের মহাসড়কে যেন নিরাপদ থাকে সেই হিসাবে কিন্তু কাজ করে যাচ্ছেন তারা। আমাদের সঙ্গে মহাসড়কের ঈদযাত্রার আরো খবর জানাতে নরসিংদী থেকে যুক্ত আছেন সহকর্মী আকরাম। আকরাম, একটু আমাদেরকে জানাবেন যে নরসিংদীতে ঈদযাত্রা কেমন হচ্ছে, ঘরমুখ মানুষের কোনো ভোগান্তি আছে কিনা? শুভ, যেমনটা জানাচ্ছিলেন আপনি মহাসড়ক নিয়ে, আমি বর্তমানে রয়েছি ঢাকা সিলেট মহাসড়কের ভেলেনাগড়ে। আর ঈদের 9 দিন ছুটির আজকে প্রথম দিন আমরা দেখতে পাই যে মহাসড়কে যানবাহনের চাপ বিগত কয়েকদিনের তুলনায় বেশ কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে এবং আপনি জানবেন যে ঢাকা সিলেট মহাসড়ক 2 লেনের সড়ক, দেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ সড়ক। এখানে অতিরিক্ত গাড়ির চাপ হওয়ার কারণেও এখানে যানজট সৃষ্টি হয়নি, কারণ প্রশাসন থেকে আমরা দেখেছি যে কান্দাইল, মাধবদী, পাঁচদোনা, বেলনগর, ইটাখোলা সহ বিভিন্ন স্থানে অতিরিক্ত পুলিশ, হাইওয়ে পুলিশ এবং ট্রাফিক পুলিশের একটা সমন্বয় ছিল, যার কারণে আমরা গাড়িতে যানজট হতে দেখিনি। তবে ঢাকা সিলেট মহাসড়ক উন্নয়ন প্রকল্প সাসেকের অধীনে নির্মাণ কাজ চলছে, যার ফলে আমরা রাস্তায় বেশ কয়েকদিন যাবৎ বিভিন্ন খানা খন্দর এবং ভাঙা অংশ দেখি, যা জেলা প্রশাসনের সাথে যোগাযোগ করলে আমরা দেখতে পাই যে তারা গত উন্নয়ন সভার মিটিংয়ে নরসিংদী সড়ক বিভাগকে অনুরোধ করে যে মহাসড়কের খানা এবং ভাঙা অংশগুলো ঠিক করে দেওয়ার জন্য। এবং আমরা দেখতে পাই যে বর্তমানে মহাসড়ক কোনো ভাঙা নেই, এই ভাঙা না থাকার কারণে, গর্ত না থাকার কারণে গাড়ি চলাচল করছে স্বাভাবিক গতিতে। এবং আমরা কথা বলেছিলাম যাত্রী সাধারণের সাথে, তারাও গাড়ির কোনো অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয়ে আমাদেরকে কোনো অভিযোগ করেনি। তবে আমরা ঢাকা সিলেট মহাসড়ক ঘুরে যেটা দেখতে পাই যে মহাসড়কের 3 হুইলার যানবাহন, O2, CNG সহকারে বিভিন্ন 3 হুইলার গাড়ি চলার কারণেও বিভিন্ন দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে। তো ঢাকা সিলেট মহাসড়কের বেলেনাগর অংশ থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। আকরাম, আপনাকে ধন্যবাদ। সেই সঙ্গে শুভ, আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, সিরাজগঞ্জ এবং নরসিংদী থেকে আমাদের সঙ্গে সহকর্মীরা যুক্ত হয়েছিলেন, সেখানকার রাস্তার পরিস্থিতি আমাদেরকে বিস্তারিত জানাচ্ছিলেন। দেখছেন সংবাদ রাত। জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহত মোট ৬,৩৪১ জনকে ৯৬.৬৭ কোটি টাকা আর্থিক সহায়তা দিয়েছে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন। শুক্রবার রাজধানীর শাহবাগে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান প্রধান নির্বাহী মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ। বিস্তারিত সাবরিনা মজুমদারের রিপোর্টে। শুক্রবার সকালে জুলাই স্মৃতি ফাউন্ডেশনের কার্যালয়ে সমসাময়িক বিষয় নিয়ে এক সংবাদ সম্মেলন করেন শহীদ স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ। সম্মেলনে তিনি তুলে ধরেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে গণ অভ্যুত্থানে শহীদ পরিবার ও আহতদের এখন পর্যন্ত অনুদান দেয়া হয়েছে ৯৬.৬৭ টাকা। এখন পর্যন্ত সর্বমোট ৭৪৫টি শহীদ পরিবারকে ৩৭.২৫ কোটি টাকা প্রদান করতে পেরেছি। আহতদের মধ্যে আমরা এখন পর্যন্ত ৫,৫৯৬ জনকে ৫৯.৪১ কোটি টাকা প্রদান করতে পেরেছি। এ সময় প্রতিষ্ঠানটির অন্য সদস্যরা জানান আহত না হয়েও অনেকে আহত সাজার চেষ্টা করছে, এমন ফেক আহতদের নিয়ে বিব্রত সংগঠনটি। হতে পারে কোথাও থেকে ছবি জোগাড় করে, তারপর ডকুমেন্টস কোনোভাবে ম্যানেজ করার পরে ফাউন্ডেশনের রেগুলার আসে প্রতিদিন। এরপর একটা পর্যায়ে আমাদের টিমরা পুরো সিআইডির মতো কাজ করা লাগে। এ সময় প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী ভুয়া MIS প্রসঙ্গে করা এক প্রশ্নের জবাবে বলেন, ভুয়া MIS ঠেকাতে সরকারি সংস্থাগুলোকে পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন তারা। সরকারের যেসব বিভাগগুলো এই MIS করার সাথে জড়িত আছে, অর্থাৎ স্বাস্থ্য মন্ত্রণালয় বা উপজেলা প্রশাসন বা জেলা প্রশাসন, তাদের সাথে আমরা যখনই এরকম কোনো কেস পাই আমরা সাথে সাথে তাদের সাথে যোগাযোগ করি। ব্রিফিংয়ে আহত যোদ্ধাদের পাশে বাংলাদেশ নামে নতুন কর্মসূচির কথা জানানো হয়। বলেন এর মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্তে আহতদের কাছে গিয়ে গিয়ে অনুদান পৌঁছে দিবেন সংগঠনটি। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা। দেখছেন সংবাদ রাত।